প্রিয় দর্শক, নাগরিক সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আছি সাখাওয়াত হোসেন। আপনারা জানেন আমরা সাধারণত চেষ্টা করে থাকি যে ঘটনাগুলো নিয়ে, সাধারণ ঘটনা যা ঘটছে এগুলো নিয়ে, সেই সাথে চেষ্টা করি এর পিছনের কারণগুলো জানতে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত বিসিবি নির্বাচন, কিন্তু এর মধ্যেই বিসিবি নির্বাচন করে ঘিরে আমরা দেখেছি নানা নাটকীয়তা। এর মধ্যে তামিম ইকবাল পদত্যাগ করেছে, তামিম ইকবাল তার নির্বাচনের প্রত্যাহার করে নিয়েছেন। আমরা দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বী অনেকে নির্বাচিত হয়েছেন। আসলে কি হতে যাচ্ছে বিসিবি নির্বাচনকে ঘিরে? বিসিবিতে কি এই যে তামিম ইকবাল যেমন বলেছিলেন যে বিসিবি নির্বাচনে হেরে গেছে ক্রিকেট, এটা কি আসলে সত্যি, না বিসিবি নির্বাচনের যে আমাদের প্রত্যাশা, ক্রিকেট প্রেমীদের 18 কোটি মানুষের যে প্রত্যাশা, সেটা পূরণ করতে পারবে? সেসব বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন ক্রিকেট অ্যানালিস্ট সাজিদ মুস্তাহিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই বলছিলাম যে আসলে কি ক্রিকেট হেরে গেছে এই বিসিবি নির্বাচনকে ঘিরে? আপনি যদি একটু বলতেন যে আসলে ক্রিকেট নিয়ে কি হচ্ছে। আসলে বিসিবি ইলেকশন নিয়ে কিন্তু সবার মাঝে যারা ক্রিকেটটা ফলো করে, হয়তোবা যারা সাধারণ কিছু দর্শক আছে, এক টাইপের দর্শক, তারা শুধুই খেলা দেখেন। ক্রিকেট কূটনীতি বা বিসিবিতে কারা আসেন কারা যাচ্ছেন এগুলো নিয়ে কিন্তু খুব একটা আলোচনা তারা হয়তোবা তারা পছন্দ করে না। কিন্তু আপনি যদি দেখেন যে গত 15 বছর বা গত 12-13 বছর বাংলাদেশের ক্রিকেটটা যেভাবে চলেছে বা যেভাবে আবর্তিত হয়েছে, যারা খেলা দেখেন সবাই কিন্তু বিসিবির হেড অফ দ্য চেয়ারে কে আছেন এটাও কিন্তু জানেন। কারণ অতীতে যারা ছিলেন, যারা এসেছেন, অনেক কথা বলতেন, অনেক কিছুতে ইন্টারফেয়ার করতেন, যার কারণে কিন্তু এই বিসিবি ইলেকশনটা অনেক আলোচিত হয়ে গেছে। এবং সবার প্রত্যাশা এটা ছিল যে যেহেতু গত এক যুগ একজন ব্যক্তি বিসিবির চেয়ারটা দখল করেছিলেন, বসেছিলেন, এবার যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই, একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং নিরপেক্ষতা যেহেতু তাদের মধ্যে রয়েছে, এখন পর্যন্ত সবাই প্রত্যাশা করেছিল যে বিসিবি ইলেকশনটাও খুব নিরপেক্ষ এবং একটা সুন্দর ইলেকশন হবে, যেটা গত প্রায় 15-20 বছরে কেউ দেখতে পায়নি। কিন্তু আমরা দেখেছি বিসিবি ইলেকশন ঘিরে গত কয়েক মাস ধরেই কিন্তু নানা ঘটনা আবর্তিত হচ্ছিল এবং শেষ পর্যন্ত যেটা ধারণা করা হচ্ছিল যে হয়তোবা ইলেকশনটা ঠিক মতো হবে না, পিছিয়ে যেতে পারে, এবং অনেকে ধারণা করছিল যে আদৌ এখানে শুরুতে যাদের নাম শোনা যাচ্ছিল যে তারা ইলেকশন শেষ পর্যন্ত করবেন কিনা। আমরা কিন্তু দেখছি যে আসলে একটা সুন্দরভাবে ইলেকশনটা কিন্তু হচ্ছে না। এক পক্ষ আপনার ইলেকশন প্রত্যাহার করছে, একজন বিসিবি থেকে বিতাড়িত হয়েছিলেন কিছুদিন আগে সভাপতির পদ থেকে, তিনি আবার অনেক ক্ষমতা বলে আবার তিনি ফিরছেন এবং তিনি শোনা যাচ্ছে যে বিসিবি ইলেকশনটা কিন্তু তিনি নিয়ন্ত্রণ করছেন, এমন কথা শোনা যাচ্ছে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে বিসিবি ইলেকশনটা যেভাবে প্রত্যাশা করা হয়েছিল, একটা আপনি যেটা শুরুতেই বলেছিলেন উৎসব মুখর ভাবে, সেই উৎসব মুখরতাটা কিন্তু নেই বিসিবি ইলেকশন ঘিরে। এবং প্রতিদিনই নিত্য নতুন বিতর্ক কিন্তু যোগ হচ্ছে এই বিসিবি ইলেকশনে। একটা জিনিস আমার কাছে জানার ইচ্ছা, যে এখনো কি আমরা যে বলি যে আমরা যে 24-এর গণ আন্দোলনের পরে একটা পট পরিবর্তন, সাধারণ মানুষ কিন্তু ক্রিকেটকে পছন্দ করে, এরকম না যে সাধারণ মানুষ ক্রিকেটকে পছন্দ করে না, তারা কিন্তু ক্রিকেটকে পছন্দ, নেতৃত্বে কে আসে এটা সাবজেক্ট না। কিন্তু আমরা যখন দেখেছি যে গত সরকার দীর্ঘদিন ধরে একজন ব্যক্তিকে বসিয়ে রেখেছেন, তখন কিন্তু নানা বিতর্কের তৈরি হয়েছে। যখনই ক্রিকেট খেলা ভালো করতো না, তখনই নানা ধরনের বিতর্ক তৈরি হতো। এখন আমার জানার ইচ্ছা যে এখনো কি ওই প্রভাবটা রয়ে গেছে, না আসলে ওখান থেকে আমরা বের হতে পেরেছি? এখন কিছুটা হলো আমরা সেখান থেকে বের হয়েছে। কারণ আপনি যদি দেখেন আগে বিসিবির টপ লেভেলে যারা ছিলেন, মানে এখন তো বিসিবি রানও হচ্ছে খুব অল্প সংখ্যক ব্যক্তি দিয়ে, কারণ অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কাউকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। সো সেই আপনার রীতিটা থেকে কিছুটা হলেও কিন্তু বের হয়ে এসেছে। কারণ যারা এই বিষয়গুলো করতেন তারা তো এখন আর বোর্ডে নেই। এখন যে গুটি কয়েক ব্যক্তি বা যারা বোর্ডটা চালাচ্ছেন, পরিচালকরা, তারা কিন্তু তাদের কাজগুলো নিয়ে ব্যস্ত। এবং গত 3 মাস ধরে ক্রিকেট বোর্ডে আসলে ক্রিকেট নিয়ে কতটুকু কাজ হয়েছে সেটা কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন। কারণ আপনি দেখেন বিসিবি ইলেকশন ঘিরে কিন্তু সবার ব্যস্ততা, বিসিবি ইলেকশনে কে ক্ষমতা দখল করবে, কে চেয়ারে বসবে, এটা নিয়ে কিন্তু সবার মধ্যে ব্যস্ততা। সৌম্য সরকার, বাংলাদেশের একজন টপ অর্ডার ব্যাটসম্যান, লিটন দাস ইনজুরিতে পড়েছিলেন, এশিয়া কাপে লাস্ট দুটো ম্যাচ খেলতে পারেননি, দেশে ব্যাক করেছেন 2-3 দিন আগে। তার রিপ্লেস হিসেবে সৌম্য সরকারকে পাঠানোর কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ আফগানিস্তান যে সিরিজ হচ্ছে, আপনি সিম্পল একটা জিনিস দেখেন, ক্রিকেটারদের ভিসা কিন্তু সরকারি পর্যায় থেকে করা এবং হয়ে যায়, এটা নিয়ে তেমন কোনো ইস্যুজ হয় না। যদিও এখন বাংলাদেশের ভিসা আরব আমিরাতের বন্ধ রয়েছে, কিন্তু ক্রিকেটারদের কিন্তু হয়ে যাওয়ার কথা। সৌম্য সরকার, বাংলাদেশ 2টো ম্যাচ খেলেছে, সিরিজ জিতেছে, এখনো পর্যন্ত উনি বাংলাদেশে বসে, ওনার কিন্তু ভিসাটা হয়নি। তো এটা থেকেই বোঝা যায় যে আসলে ক্রিকেট বোর্ড
গত কয়েক মাসে তারা নির্বাচন নিয়ে কতটা ব্যস্ত আর ক্রিকেটীয় কর্মকাণ্ড নিয়ে কতটা ব্যস্ত। নারী দল আপনার বিশ্বকাপে খেলছে, প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে, এই নারী দল যাওয়ার আগে কোনো ম্যাচ খেলতে পারেনি। বারবার তারা কিন্তু ক্যাপ্টেন কোচ দেশে যাওয়ার আগে বলে গেছে যে তাদের প্রস্তুতিটা জুৎসই হয়নি। তার মানে এটা হলো যে আমরা বারবার যে বলি, সাধারণ মানুষ বলে যে আমরা বা বিশেষ করে আপনারা যারা বলেন যে ক্রিকেট অ্যানালিস্ট যারা আছেন তারা বলে যে এই বিসিবিতেই হেরে যায় ক্রিকেট। এটাকে একেবারে বলাই যায় যে এই জায়গাটা থেকে ধাক্কাটা খায় ক্রিকেট। কারণ আপনি যেটা বলছিলেন যে সৌম্য সরকার, এই যে আমাদের যে ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে, সেই দলেও আমি দেখি নাই যে সৌম্য সরকার আছে কিনা। তার মানে ওয়ানডে দল যেটা মানে করা হয়েছে সেখানেও এক ধরনের প্রভাব ছিল। আপনি কি মনে করেন যে সেটা আসলে দলের প্রভাব? তো দল যখন ঘোষণা করে সেখানে তো ক্রিকেট অপারেশনস বা নির্বাচকরা মিলেই দল ঘোষণা করেন, কোচ ক্যাপ্টেনের সঙ্গে হয়তো বা কথা হয়, সেটাই শোনা। তবে আপনি যেটা বলছেন যে ক্রিকেট হেরে গেল কিনা এই বিসিবি ইলেকশন ঘিরে, আমি বলবো যে হ্যাঁ, ক্রিকেট যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম, যেহেতু আমরা মাঠে যাচ্ছি, জিনিসটা দেখছি, পর্যবেক্ষণ করছি পুরো বিষয়টা, যারা ক্রিকেট নিয়ে আছে, ক্রিকেট নিয়ে কথা বলছে, ক্রিকেটটা ফলো করে, আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম যে ক্রিকেট ইলেকশনটা এভাবে হওয়া উচিত, সেভাবে হচ্ছে না। এবং এখানে দুটো পক্ষ, আমরা জানি যে কারা, দুটো পক্ষই কিন্তু তাদের পেশি শক্তি দেখানোর চেষ্টা করেছে, এখনো করে যাচ্ছে। আপনি তো জানেন যে এইটার সবচেয়ে মানে যে এইবারের বিসিবি নির্বাচনে সবচেয়ে আলোচিত ছিল হলো তামিম ইকবাল। কারণ আমরা জানি যে সাকিব, মুস্তাফিজ, সাকিব, তামিম, এরপরে হলো মাশরাফি, তাদের ঘিরে এক ধরনের আগ্রহ সাধারণ মানুষের। তো এই কেন মনে হলো, কেন এই তামিম হঠাৎ আসলেন আবার সরে গেলেন, কি মনে হয়? তামিম কিন্তু স্পষ্ট করেছেন কেন তিনি সরে গেছেন। যখন তিনি প্রত্যাহার করেন মনোনয়ন, এবং উনি মনোনয়ন প্রত্যাহার করেছেন, বাট এর অনেক আগে থেকেই কিন্তু আমরা দেখেছি যে তামিম ইকবাল বারবার একটা অভিযোগ করে এসেছেন যে হস্তক্ষেপ করা হচ্ছে, সরকারি হস্তক্ষেপ করা হচ্ছে, এবং সেটা কিভাবে সেটাও তিনি বলেছেন যে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে। আবার ক্রীড়া উপদেষ্টা তিনি দাবি করেছেন যে না, এটা আসলে তাদেরকে বিসিবিকে হেল্প করার জন্য তারা এটা করেছে, কোনো হস্তক্ষেপ করেনি। কিন্তু তামিম ইকবাল কিন্তু বলেছেন যে হস্তক্ষেপ করা হচ্ছে কাউন্সিলর নির্বাচনে। কাউন্সিলর যারা ছিলেন সেখান থেকে অনেককে আসলে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তাদের পছন্দ মতো ব্যক্তিকে কিন্তু এই আপনার কাউন্সিলর করা হয়েছে, এটা তিনি দাবি করেছেন। তো বিষয়টা হচ্ছে তামিম ইকবাল চেয়েছিলেন তিনি ইলেকশন করবেন, হয়তো একটা তার জন্য ফাঁকা মাঠে গোল দিতে চেয়েছিলেন। আমার যেটা মনে হয়েছে যে তিনি চেয়েছেন যে ঠিক আছে, আমি ইলেকশন করব, আমাকে সব বন্দোবস্ত করে দেয় হোক, আমি এসে আর কোনো দায়িত্ব গ্রহণ করব। কিন্তু আমার মনে হয়েছে যে যারা সরকার থেকে আসলে এটা চাওয়া হয়নি, তারা চেয়েছিলেন যে একটা ইলেকশন হোক, কিন্তু সেখানেও তারা যেটা করেছেন যে তারা পছন্দের ব্যক্তি ঢুকাতে গিয়ে কিন্তু এই দুপক্ষের মধ্যে এই আপনার ঝামেলাটা শুরু হয়। এক্স্যাক্টলি। এবং এর কারণেই সেখান থেকে আমরা দেখেছি যে বারবার এটা আসলে হওয়াটা উচিত না। আপনি যদি দেখেন গত কয়েকদিন আমরা দেখছি মধ্যরাত পর্যন্ত তামিম এবং ক্রীড়া উপদেষ্টা বৈঠক করেছেন, তারা সমঝোতার একটা চেষ্টা করেছিলেন। যেহেতু ক্লাব ক্যাটাগরি থেকে 12টি আপনার পরিচালক আসবেন, 12টি ক্লাব থেকে পরিচালক নির্বাচিত হবেন, এখানে বনিবনাটা কিন্তু শেষ পর্যন্ত হয়নি, যার কারণেই তামিম ইকবাল শেষ পর্যন্ত সরে এসেছেন। এবং যখনই আমরা শুনলাম যে তারা রাতের বেলা তাদের মিটিং হচ্ছে এবং এখানে তাদের বনিবনা হয়নি, তখনই কিন্তু আমরা ধারণা করে নিয়েছিলাম যে 15টি ক্লাব নিয়ে দুদকের একটা অবজেকশন ছিল যে তাদের কার্যক্রমটা সঠিকভাবে চলছিল না, এবং এক সময় তাদেরকে বাতিল করা হলো, তারপর আবার তাদেরকে রিইনস্টেট করা হলো নির্বাচনে। পরবর্তীতে আমরা যেটা শুনছিলাম যে হয়তো পরদিন সকালেই সেই 15টি ক্লাবকে বাদ দেওয়া হবে, এবং সেটাই হয়েছে। এবং সেই 15 ক্লাবে কিন্তু তামিমের যে প্যানেল রয়েছে সেখান থেকে 2 জন কিন্তু ছিলেন, তাদেরকে বাদ দেওয়া হলো, এবং তামিমদের অনেকগুলো ভোটও কিন্তু চলে গেছে। আমি বলছিলাম যে 15টা ক্লাবের সবগুলো ভোটই পেতেন তামিম, হয়তো 10 থেকে 11টা ভোট তারা পেতেন, বাকিগুলো কিন্তু আমিনুল ইসলাম বুলবুল বা তাদের পক্ষের লোকজন হয়তো বা পেতেন যারা ইলেকশনে আছেন। তারপরে তামিমরা যেহেতু সেই 15টি ক্লাবকে বাদ দেওয়া হয়েছে, তারা সেখান থেকে সরে গেছেন। এবং আদতে যেদিকে আগাচ্ছে আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডে আসলে একটা সামনে খুব বাজে একটা সময় আসছে, কারণ যারা নির্বাচিত হয়ে আসছেন তারা তো আছেন, কিন্তু যারা নির্বাচনের বাইরে রয়েছেন তারা কিন্তু নিশ্চয়ই যারা বোর্ডে থাকবেন বা 6 অক্টোবর নির্বাচনের পর দায়িত্ব নেবেন, তাদের জন্য কিন্তু কাজটা কঠিন করার চেষ্টা করবেন, এবং ডেফিনেটলি তারা চাইবেন যে কোনো মূল্যে এই নির্বাচনটাকে
ভেস্তে দিয়ে হয়তো নির্বাচন হয়ে যাবে, বাট তারা চাইবেন যে পরবর্তীতে আরো একটা ইলেকশন দিয়ে বা এই বোর্ডটাকে কোনোভাবে ভেঙে দিয়ে যদি আবারও তারা আসতে পারেন, এরকম একটা চেষ্টা কিন্তু করা হবে। আমরাও চাই না সেটা সেরকম কিছু হোক, কিন্তু আমাদের ছোট করে একটু বলবেন যে বিসিবি নির্বাচনটা, মানে অনেকেরই জানার আগ্রহ যে কিভাবে হয় বিসিবি নির্বাচনটা, এই যে সংকটটা তৈরি হলো, এটা না যে বিসিবি নির্বাচনটা আসলে কারা ভোট দেয়, কিভাবে নির্বাচিত হয়, ছোট করে যদি একটু বলতেন। বিসিবি নির্বাচন আসলে হয় 3টা ক্যাটাগরি থেকে নির্বাচন হয়, পরিচালক আপনার সিলেক্টেড হন। টোটাল 25 জন ডিরেক্টর কিন্তু থাকেন বিসিবিতে, এবং প্রথমত সবাই মনে করেন কি যে সরাসরি বিসিবি সভাপতি ইলেকশন হয়, আসলে কিন্তু সেটা না। এই 25 জন প্রথমে ডিরেক্টর নির্বাচিত হন, তারা একটা বোর্ড মিটিং কল করেন, সেখানে বোর্ডে বসে তারপর সেখান থেকে একজন সভাপতি ইলেক্টেড হন। আর এই 25 জন পরিচালক কিভাবে আসেন, প্রথমে ধরেন 3টা ক্যাটাগরি, যেটা বললাম যে ক্যাটাগরি 1 হচ্ছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। প্রত্যেকটা জেলার এবং বিভাগের কিন্তু একটা ক্রীড়া সংস্থা রয়েছে এবং সেটা নির্বাচিত হতে হয়। বর্তমানে সেটা কিন্তু অ্যাডহক কমিটি আছে। গত বছর আপনার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সবগুলো ভেঙে দেওয়া হয়, এরপর তারা অনেক সময় নিয়ে অ্যাডহক কমিটিতে, এবং প্রতিনিয়ত গত কয়েক মাসে আমরা দেখেছি যে প্রতিনিয়ত সেই অ্যাডহক কমিটিতে চেঞ্জ করা হয়েছে, একে বাদ দিয়ে তাকে ইনক্লুশন করা হয়েছে, নতুন করে নাম ঢোকানো হয়েছে। এটা তখন থেকে আসলে আমরা বুঝতে পারছিলাম যে বিসিবি ইলেকশনকে প্রভাবিত করার জন্য এটা হয়তো করা হচ্ছিল। এনিওয়ে, সেখান থেকে 10 জন আসেন, আপনার ঢাকা বিভাগ থেকে 2 জন, চট্টগ্রাম থেকে 2 জন এবং খুলনা থেকে 2 জন, 6 জন, এবং বাকি 4 বিভাগ থেকে আসেন 4 জন, 10 জন। এছাড়া ক্লাব ক্যাটাগরি থেকে আসেন 12 জন পরিচালক, সর্বোচ্চ পরিচালক কিন্তু এই ক্লাব ক্যাটাগরি থেকে আসেন, এবং এই ক্লাব ক্যাটাগরি নিয়েই কিন্তু সবচেয়ে বেশি টানা হেঁচড়া, বা আমি যদি বলি যে মারামারিটা চলছে এই মুহূর্তে। এবং এই ক্লাব ক্যাটাগরির শুধু যে ঢাকার ক্লাবগুলো কিন্তু আছেন, প্রথম বিভাগ, প্রিমিয়ার লিগ, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এবং এই ক্লাবগুলো কিন্তু এতগুলো ক্লাব বাড়ানো হয়েছে, অনেক ক্লাব ইনক্লুশন করা হয়েছে। গত বা বিগত আমলে যারা ছিলেন বিসিবিতে, তারা আসলে নামকা ওয়াস্তে টুর্নামেন্ট করে বা আপনার কোয়ালিফিকেশন লিগ করে তারা এখানে তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য কিন্তু ক্লাবগুলোকে ইনক্লুড করা হয়েছিল। এই ক্লাবগুলো নিয়ে কিন্তু আপনার একটা অবজেকশন ছিল বিসিবিতে দুদকের, এবং এটা কিন্তু যখন ফারুক আহমেদ আপনার গত বছর পট পরিবর্তনের পর তিনি দায়িত্ব নিলেন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে, তখন কিন্তু তিনি এটার তদন্তটা শুরু করেছিলেন বা দুদককে বলেছিলেন যে এই বিষয়গুলো করতে। তো এটা গেল দুটো ক্যাটাগরি, 1, 2, 12 আর 10, 22 জন। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সরাসরি কিন্তু 2 জন তারা মনোনীত করতে পারেন একদম বোর্ড পরিচালক হিসেবে, যেই পদাধিকার বলে এই মুহূর্তে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম রয়েছেন। এবং ক্যাটাগরি 3 একটা রয়েছে, এখানে সাবেক ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন এবং বিভিন্ন সার্ভিসেস দল, বিকেএসপি, বিমান, একই সঙ্গে শিক্ষা বোর্ড এবং কিছু ইউনিভার্সিটির কাউন্সিলরশিপ রয়েছে, টোটাল 45 জন। তাদের মধ্যে থেকে একজন তারা নির্বাচিত করেন। টোটাল এই 25 জন কিন্তু ক্রিকেট বোর্ডটা চালায়। তবে আমার একটা কথা, আপনি যদি দেখেন পৃথিবীর অন্যান্য অনেক দেশে বড় বড় ক্রিকেট বোর্ড রয়েছে, আপনার বিসিসিআই বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তাদের কিন্তু 25 জন পরিচালক নেই। একমাত্র বাংলাদেশের ক্রিকেট গ্রো করেছে গত অনেক বছরে, এটা সত্যি, কিন্তু 25 জন ক্রিকেট বোর্ডের পরিচালক আদৌ প্রয়োজন আছে কিনা সেটাও কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। জি, আমরা এটা নিয়ে জানবো। আসলে এই যে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে এই যে আপনি বলছিলেন যে এই যে যারা পরিচালক নির্বাচিত হয়, কিংবা এই যে নির্বাচন, তামিম ইকবালের যে দলটা, যাদের নিয়ে উনি জোট করেছিলেন যে তারা নির্বাচন করছেন, ওইখান থেকে দেখলাম যে আমরা অনেকেই পদত্যাগ করেছেন, কিন্তু এখন দেখছি যে ওনারা আবার নির্বাচন পেছানোর জন্য পরিকল্পনা করছেন বা আবেদন করেছেন, ক্রীড়া উপদেষ্টা বরাবর নানা ধরনের কথা বলছেন। এই বিষয়টা ওনারা আসলে কি বলতে চাচ্ছেন? বেসিক্যালি আমার যেটা মনে হয়েছে যে তামিম ইকবাল সহ অনেকেই, প্রায় 15-16 জন কিন্তু আপনার নির্বাচন বর্জন করেছেন, তারা প্রত্যাহার করেছেন। এবং আপনার শুক্রবার রাতে, গভীর রাতে কিন্তু আমরা দেখেছি লুৎফর রহমান বাদল, যিনি ক্রিকেটের আসলে ক্রিকেটের পেছনে তার অনেক ইনভেস্ট রয়েছে, তিনি গত 12-13 বছর দেশেও থাকতে পারেনি, তারপরে তার একটি ক্লাব কিন্তু রান হয়েছে, চ্যাম্পিয়নশিপ ফাইট দিয়েছে, তিনিও কিন্তু বর্জন করেছেন। তার কিন্তু নাম রয়েছে সেই 16 জন যে আছে সেখানে চূড়ান্ত তালিকায়, কিন্তু তিনি বর্জন করেছেন। একই সঙ্গে মঞ্জুর আলম, বর্তমানে তিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে, বোর্ড পরিচালক হিসেবে রয়েছেন, তারও কিন্তু আসলে তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন প্রত্যাহার করার জন্য, সেটি নির্বাচন কমিশন বলছে তারা পায়নি। সো এই 2 জনকে বাদ দিলে 14 জন রয়েছে, 14 জন থেকে 12 জন। সো যেই 12 জন আসছে, আমার মনে হয়েছে যে এটা হয়তো বা দেখে যারা প্রত্যাহার করেছে বা তামিমের প্যানেলের যারা রয়েছেন, তামিম কিন্তু দেশে নেই, তো তামিমের প্যানেলের যারা রয়েছেন তারা হয়তো বা ভাবছেন যে না, আসলে তাদেরও এখানে অনেক কিছু দেওয়ার সুযোগ রয়েছে, কারণ এই প্যানেলে কিন্তু অনেক
ট্রু কয়েকজন আপনার ক্রীড়া সংগঠক রয়েছেন যারা দীর্ঘদিন ক্রিকেটের জন্য কাজ করেছেন। আমি একটা কথা শুনছিলাম যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উনিও বলছিলেন যে যারা নির্বাচন বর্জন করেছেন বা নির্বাচন মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের ভিতরে অনেক যোগ্য লোক ছিল, আমরা চাচ্ছিলাম যে তারাও থাকুক। এই 18 কোটি মানুষের প্রত্যাশা ক্রিকেট যদি ভালো থাকে, বিসিবি যদি ভালো থাকে, ক্রিকেটও ভালো থাকবে, মানুষও ভালো থাকবে, এই ধরনের প্রত্যাশা। তো এই যে উনি যে বলতেছিলেন এটাকে ঘিরে আপনার কি মনে হয় যে উনিও কি সঠিক বলতেছিলেন না আসলে উনিও কি এটা স্ট্যান্ডবাজি? না, আমি ওনার মনের কথাটা আমি বলতে পারবো না, বাট উনি যে কথাটা বলেছেন, উনি কি ইন্টেনশন নিয়ে বলেছেন সেটা আমি জানি না, বাট উনি যে কথা বলেছেন সেটা আমি এগ্রি করি। এবং কিছুক্ষণ আগে যেটা বলেছি যে আসলেই তামিম দের যে প্যানেলটি ছিলেন যারা আসলে প্রত্যাহার করে নিয়েছেন নির্বাচন, এখন তারা নেই, তাদের মধ্যে আসলে ট্রু অনেকেই সংগঠক রয়েছেন যারা ক্রিকেটের জন্য কাজ করেছেন এবং তাদের সামনের বোর্ডে আরো অনেক কাজ করার সুযোগ ছিল। এবং এর মধ্যে অনেকেই কিন্তু ছিলেন যে যারা কিছুটা গত 10-12 বছর কিন্তু বোর্ডের ধারে কাছে ফিরতে পারেননি, এবং কিন্তু তাদের সে প্রজ্ঞা বা তাদের সে মেধাটা রয়েছে যে ক্রিকেটের জন্য কিছু একটা করা, ক্রিকেটে এগিয়ে নিতে আসলে হেল্প করার সেই ক্যাপাবিলিটি কিন্তু তাদের মধ্যে ছিল। সো আমি বলবো যে অবশ্যই তিনি যে কথা বলেছেন সেটা রাইট, এবং বাংলাদেশের ক্রিকেট হয়তো এগিয়ে যাবে, চলবে, কিন্তু যেই ভাবে আমরা এগুচ্ছিলাম হয়তো সেখানে তারা আসলে সেটা একটু বেটার ভাবে আমরা এগিয়ে যেতে পারতাম। কিন্তু যেহেতু তারা এখন আর নেই, তাদের নিয়ে কথা বলে আসলে লাভ নেই। যারা আছেন অলরেডি বেশ কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। আমরাও মোটামুটি জেনে গেছি যে ক্লাব ক্যাটাগরি থেকে 14 জন শেষ পর্যন্ত হয়তো ইলেকশন করবেন, যেহেতু দুজনের কথা বললাম যে তারা ইলেকশন বর্জন করেছেন। সো এই 14 জনের মধ্যে কোন 12 জন আসছেন সেটাও কিন্তু মোটামুটি নিশ্চিত, আমরা বলতে পারি যে কোন 12 জন আসছেন। সো হোপফুলি এই 12 জন তারা ক্রিকেটের জন্যই কাজ করবেন, কারণ আমরা যেটা দেখছিলাম যে ক্রিকেটের চেয়ার দখলের সবার মধ্যে একটা মনোভাব ছিল, সেই মনোভাব থেকে তারা বের হয়ে এসে ক্রিকেটের জন্য কাজ করবেন। এবং এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ, যেই 12 জন এই ক্লাব থেকে আসছেন বা জেলা বিভাগ থেকে যারা আসছেন তাদের অনেকেরই কিন্তু অভিজ্ঞতা নেই বললেই চলে ক্রিকেট সংগঠক হিসেবে। তাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ যে তারা আসলে ক্রিকেটটাকে কোথায় নিয়ে যাচ্ছেন। এবং নিশ্চয়ই সাধারণ মানুষ হয়তো এখন ক্রিকেট বোর্ডের নির্বাচন কি হচ্ছে কে আসে এটা নিয়ে ভাবছেন না, কিন্তু যদি না ভালো মতো ক্রিকেটটাকে রান করতে না পারেন, ডেফিনেটলি সাধারণ মানুষও কিন্তু ভয়েস রেজ করবে। কারণ আমরা দেখেছি গত বছর যখন একটা সরকার যেভাবে ফ্যাসিস্ট ভাবে তারা চলছিল, সেখানে কিন্তু জনগণ রাস্তায় নেমেছে, তাদেরকে কিন্তু উৎখাত করেছে। সো ক্রিকেট বোর্ডে যারা আসছেন তারা যদি নিজের মনমর্জি মতো চলার ইচ্ছা পোষণ করেন বা চেষ্টা করেন, সাধারণ মানুষ কিন্তু এটা করতে দেবেন না। এটা আমারও বিশ্বাস যে আসলে সাধারণ মানুষ কখনোই কিন্তু পিছপা হয় না, কারণ তাদের ভয়েস রেজ করবেই। আরেকটা জিনিস শিশু যখন এই বিসিবি নির্বাচনের কথা বলছি তখন নানা অ্যাঙ্গেলে কথা আসছে যে বলতেছিল যে সাকিবের বিষয়ে যে খেলতে না দেওয়া, এই বিষয়টা কি সঠিক সিদ্ধান্ত ছিল বলে আপনি মনে করেন? সাধারণ মানুষ নানা ধরনের কথা আমরা শুনতে পাই এই যে বিসিবি নির্বাচনকে ঘিরেই কিন্তু আবার আলোচনায় যে আসলে সাকিবের সিদ্ধান্ত কেউ বলছে ঠিক ছিল, কেউ বলছে ঠিক ছিল না। আমরা জানি যে ক্রীড়া উপদেষ্টা বলছেন যে না এটা সঠিক ছিল। এই আপনার কি মনে হয় যে এটা আসলে এটা নতুন করে আবার এসেছে? তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়ে একজনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, এরপর আলোচনাটা হয়েছে। তবে আপনি যদি দেখেন যে সাকিব বাংলাদেশে এসে তার টেস্ট ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন গত বছর এগেইনস্ট সাউথ আফ্রিকা, এবং ওই টেস্ট দুইটা বাংলাদেশ যদি জিততো, ডেফিনেটলি বাংলাদেশের কিন্তু ওই টেস্ট চ্যাম্পিয়নশিপে যে ফাইনাল, সেখানে হয়তো ফাইনাল খেলতো না, বাংলাদেশের ভালো অবস্থানে একটা যাওয়ার সুযোগ ছিল, সেটা পারেনি। কিন্তু আমি বলবো যে সাকিব আল হাসানের এগেইনস্টে যেহেতু অনেক অভিযোগ রয়েছে, তিনি একজন খেলোয়াড়, কিন্তু খেলোয়াড় থাকার পাশাপাশি কিন্তু আরো অন্যান্য বিষয়তে ইনভলভ ছিলেন, ব্যবসা করতেন, এবং অনেক ধরনের আপনার দুর্নীতিতে তার নাম এসেছিল। শেয়ার বাজার কেলেঙ্কারির কথা আমি যদি বলি যে তিনি কারসাজি করেছেন, যদিও তিনি নিজ হাতে করেননি, তার অ্যাকাউন্ট থেকে হয়তো বা করা হয়েছে, যেটা তিনি অপারেটও করতেন না, উনি বারবার বলেছেন, কিন্তু এটার নাম কিন্তু এসেছে। সো আমার মনে হয় যে সাকিব যদি এই বিষয়গুলো ক্লিয়ার করতেন, এবং সাকিবের আরো কিন্তু ক্রিকেটে দেয়ার ছিল। আপনি যদি দেখেন মোহাম্মদ নবী, আফগানিস্তান ক্রিকেটার, অলমোস্ট 40 ইয়ার্স ওল্ড, অলমোস্ট, তিনি কিন্তু এখনো তার ফিটনেস ধরে রেখেছেন এবং ন্যাশনাল টিমে খেলছেন। সাকিব আমরা দেখছি যে দেশের বাইরে বিভিন্ন লিগে খেলছেন এবং অলমোস্ট সব ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাচ্ছেন। সম্প্রতি আপনার IL T20 দল পেয়েছেন। সো সাকিবের আরো দেয়ার ছিল আমি মনে করি, এবং এটা আসলে সাকিব তার জায়গাটা ক্লিয়ার করতে পারেননি। এবং ক্রিকেট বোর্ড থেকেও কিন্তু আমার মনে হচ্ছে সেই সময় যখন সাকিবকে নিয়ে জল ঘোলা হলো, ক্রিকেট বোর্ডের বাইরে আন্দোলন হলো, ক্রিকেট বোর্ড স্ট্রংলি তারা কিন্তু তাদের রোলটা প্লে করতে পারেনি। যদিও আমার তৎকালীন সভাপতি ফারুক আহমেদের সাথে কথা হয়েছিল, তিনি বারবার বলেছিলেন যে তিনি কিন্তু ব্যক্তিগতভাবে চাচ্ছিলেন যে সাকিব বাংলাদেশের আবার খেলুক,
কিন্তু সরকারের একটা পক্ষ থেকে চাওয়া হচ্ছিল যে না আসলে যেহেতু রিস্ক ফ্যাক্টর রয়েছে, তার সিকিউরিটি ফ্যাক্টর রয়েছে, তিনি না আসুক। এবং বেসিক্যালি কিন্তু ওই বিষয়টাই ছিল যে সাকিবের তার পেছনের জিনিসগুলো ক্লিয়ার করা হয়নি, যার কারণে কিন্তু তাকে খেলতে দেওয়া হয়নি। না, আমাদেরও প্রত্যাশা ছিল যে আমরা যেটা বলছিলাম যে আমরাও চাচ্ছিলাম যে সাকিব খেলুক, বিসিবি একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে যাক। আমাদের আসলে শেষ করার আর সুযোগ নেই, আর সামনে বাড়ানোর। আগামী দিন আবারও কথা হবে এই বিসিবি নির্বাচন নিয়ে। আমরা চেষ্টা করব যে বিসিবি নির্বাচন আসলে কি হচ্ছে এটা জানার জন্য। ধন্যবাদ প্রিয় অতিথি। প্রিয় দর্শক, আপনারা জানেন কথা বলছিলাম বিসিবি নির্বাচন নিয়ে। আমরাও চাই, এই দেশের 18 কোটি মানুষ যেটা চায় যে ক্রিকেট এগিয়ে যাক, বিসিবি নির্বাচন সুষ্ঠু সুন্দর মতো হোক, সেটার চাইতে বড় প্রত্যাশা ক্রিকেট যেন হেরে না যায়। সেই প্রত্যাশা নিয়েই আজকের সংবাদ বিশ্লেষণ এখানে শেষ করছি। ভালো থাকবেন সবসময়, সে শুভেচ্ছা রইল।